আজ আর গল্প লেখা হলো না। কি করে লিখব আর কি করেই বা তোমাদের শোনাবো? সারা সপ্তাহ ধরে শ্মশানে, কবরে, নিম গাছে, গাব গাছে, পোড়ো বাড়িগুলোতে কত ঘুরলাম, কোথাও তেনাদের দেখা পেলাম না। তারপর এক গোপন সূত্রে খবর পেয়ে নিশিরাতে হাজির হলাম সেই ভূষুণ্ডির মাঠে। আরে বাবা, ভূষুণ্ডির মাঠ জানো না? যেখানে মানুষ নয়, শুধু ভূত পেতনি, ডাইনি, শাঁকচুন্নি, ঝাঁবড়ি, মেছো, মামদোড়া কিলবিল করে। সেই মাঠে মানুষের প্রবেশ নিষেধ। তবে আমি ওদের সাথে অনেক দিন মিশছি, তাই আমাকে ওরা মাঝে মধ্যে ওখানে যেতে দেয়। আগেও দু একবার গেছি, তবে এবারে গিয়ে আমি পুরো অবাক হয়ে গেছি। কোথাও একটা ভূত নেই। অনেক খোঁজাখুঁজি করে মাঠের পশ্চিমের দিঘির পাড়ের নিম গাছটাতে দেখি মেছো ভূত আর তার বউ তল্পিতল্পা গুটিয়ে নিয়ে ও গাছ ছেড়ে পালাবার তোড়জোড় করছে। আমি তাকে দেখে পিছন থেকে বললাম, কিরে মেছো, তোদের ব্যাপার কি বল দেখি? তোদের যে দেখা সাক্ষাৎই নেই, আর এদিকে যে সপ্তাহ গড়িয়ে এলো সেদিকে খেয়াল আছে? তোদের ছাড়া আমার গল্প হবে কি করে? মেছো দূর থেকে চেঁচিয়ে বলল, আপনি এদিক পানে আসবেন নিকো, ওই ওই দিকেই দাঁড়িয়ে থাকুন। আর একটা কথা বলতেছি, আমরা আর ওই সব গল্প টল্পের ঝামেলায় নেই। আমরা আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর আপনিও এখান থেকে দূর হন দেখি। আমি একটু অবাক হলাম। এই রকম ব্যবহার ওরা কোনোদিনও আমার সাথে করেনি। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম শ্যাওড়া গাছের খেঁদি পেতনিও তল্পিতল্পা গুছিয়ে মেছোর ডেরায় উপস্থিত হয়েছে। সে আমাকে দেখেই একেবারে চমকে উঠল এবং খ্যাঁকি গলায় চিৎকার করে বলল, কে রে তুই মিনছে? তুই আবার হেতায় এসেছিস? যা বলছি হেতা থেকে, নইলে তোর ঘাড় মটকাবো। আমি এবারে একটু অবাক হলাম। কোনোদিনও আমার গল্পের ভূতেরা মানুষকে এতটা ঘেন্না করতো না, তাদের থেকে দূরে পালাতো না। কিন্তু আজ কি হলো? এরা তো সবসময় গল্প হয়ে এক মানুষের থেকে আর এক মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে চাইতো। মানুষের গল্পের আসরে এরা বেঁচে থাকতে চাইতো। কিন্তু কেন এরা আজ এমন করছে? আমি তবুও একটু সাহস করে বললাম, কি ব্যাপার তোমাদের? কোথাও যাচ্ছ নাকি? পেতনিটা আবার খ্যাঁকিয়ে উঠল। আমরা চলে যাচ্ছি এই জগৎ সেরে, মানুষ রে সেরে, চিরতরে ভূতের দেশে চলে যাচ্ছি। আমি এবার একটু অবাক স্বরে বললাম, কিন্তু কেন? আর আর তোমরা চলে গেলে আমার আমার গল্পের কি হবে? তাহলে কি মানুষের ভবিষ্যৎ প্রজন্ম জানবে না ভূত কি, দৈত্য কি, রাক্ষস, খোক্ষস, পেদনি, ডাইনি এদের কথা? এবার পেদনিটা খিলখিলিয়ে হেসে উঠে বলল, কেন কেন জানবেনি কেন? জানতে তো তাদের হবেই। হয়তো আমাদের কথা তারা জানবেনি, কিন্তু মানুষের সমাজে, মানুষের ছদ্মবেশে যে দানব, যে রাক্ষসেরা ঘুরে বেড়াচ্ছে, তারা তো তোদের সমাজেই রয়ে গেল। আমরা তো বাবা সব ভূতের দল এই এই সমাজ ছেড়ে পালিয়ে বাঁচছি। বাবা রে, বলা তো যায় না, ওই কাম লালসায় উন্মত্ত মানবরূপী ঘিন্ন দানবগুলো হয়তো
আমাদেরকেও একটু একটু করে ভেঙে ছিঁড়িয়ে খেয়ে ফেলবে। যারা মানুষ হয়ে মানুষকে ফালা ফালা করে ফেলে, শেয়াল কুকুরের মতো ছিঁড়ে খায়, তাদের সাথে তা আমরা বাবা থাকতে পারবো নি। এই তোদের সমাজে থাকতে আমাদের ঘেন্না করে। আমরা তো শুধু বলি ঘাড় মটকাবো, কিন্তু মটকাই না, একটু ভয় দেখাই। কিন্তু তোরা মানুষেরা শকুনের মতো মাংস খুবলে খুবলে খাস। কে দেখ আমাদের ভুতুড়ে মুখগুলোর দিকে, মেয়েরা কত ভীত, ছেলেরা লজ্জিত। ছি, এমন মানব সমাজ আমাদের চাই না। আমরা তো আর থাকবই না, যাচ্ছি চলে এখান থেকে। আমার কেমন একটু কষ্ট হলো। ভাবলাম, কত ছোটবেলা থেকে এই ভূতেদের কথা শুনেছি, কোথাও ওদের প্রতি একটা মায়া পড়ে গেছে। তাই ওদের আটকাবার জন্য আর ওদের ভুল ধারণা যে আমরা সব মানুষই খারাপ আর আমরা ঘৃণ্য অপরাধের প্রতিবাদ করি না, এই ধারণাটা ভাঙার জন্য বুক টান টান করে বললাম, কেন, এই রাক্ষসদের বিরুদ্ধে তো প্রতি মুহূর্তে মানুষ প্রতিবাদ করছে, প্রতিটা মানুষ মিছিলে পা মেলাচ্ছে, গলা মেলাচ্ছে। বিচার আমাদের চাই, পৃথিবীর সবচেয়ে কঠোরতম শাস্তি আমরা চাই। প্রতিটা মানুষ তার জন্য বিনিদ্র রজনী যাপন করছে। ব্যাস, এতেই শেষ? বিচার পেলেই সব শেষ? কথা দিতে পারবি এটাই তোদের শেষ বিচার চাওয়া হবে? কথা দিতে পারবি বিচার চাওয়ার এই দিনগুলো আর কখনো আসবে না? কথা দে, কথা দে। সেই ভয়ঙ্কর নরকীয় যন্ত্রণা কোনো মেয়ে আর কখনো সহ্য করবে না। কোনো মা বাবা, কোনো বোন, কোনো মানুষকে আর সেই যন্ত্রণা সহ্য করতে হবে না। দে দে, আমার এই কথা দে। ছি, ভদ্রলোকের সমাজ, ছি। আমার কণ্ঠস্বর প্রায় বন্ধ হয়ে এসেছিল, তবুও শরীরের সব শক্তি জীবের ডগায় এনে বললাম, কি করব বলো? কি করলে কোনো মেয়ে, কোনো বোনকে, কোনো মানুষকে আর এই যন্ত্রণা সহ্য করতে হবে না? বলো বলো, কি করব? পারবি তুই? পারবি নিজের বিরুদ্ধে প্রতিবাদ করতে, নিজের ভেতরের দানবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? তবে শোন, মিছিলে পা মেলানোর আগে নিজের ভেতরের দানবটাকে প্রতিবাদ কর। পুড়িয়ে ফেল প্রতিজ্ঞার আগুনে। তারপর পবিত্র হয়ে তবেই মিছিলের ওই ক্ষোভের আগুনে জ্বলে ওঠা পবিত্র মোমবাতিটাকে স্পর্শ কর। প্রতিজ্ঞা কর, আমার জন্য কোনো মেয়ে কখনো কোনো যন্ত্রণা সহ্য করবে না, করতে হবে না তাদের। আমার জন্য তাদেরকে কোনো যন্ত্রণা সহ্য করতে হবে না। প্রতিজ্ঞা কর, আমার জন্য কোনো বাপ মা তার মেয়ের লাশের জন্য হসপিটালের দোরগোড়ায় দাঁড়াবে না। প্রতিবাদ শুরু হোক নিজের ভেতরের দানবটার থেকে। প্রতিবাদ শুরু হোক ওই দানবটাকে দিয়ে। আর আর বিচার নয়, বন্ধ হোক অন্যায়, সব অন্যায় বন্ধ হোক। মেয়েরা আর পরাধীনতার বেড়া জালে থাকবে না। ওরা নিশ্চিন্তে রাতের বেলায় কাছ থেকে ফিরবে, মুখে ওদের ভয়ের ছাপ যেন না থাকে। পারবি এই প্রতিজ্ঞা করতে? পারবি সমাজটাকে বদলে দিতে? সেদিন রাতেই আমি জেনেছিলাম, মানুষ বলে নিজেকে সেদিনই পরিচয় দিতে পারবো যেদিন আমার চোখের দৃষ্টি মেয়েদের কাছে নিরাপদ বলে মনে হবে। কোনো বোন আমাকে দেখে তার বুকের ওড়নাটা ঠিক আছে কিনা আর দেখবে না। মেয়েরা রাতের বেলা বাড়ি ফেরার সময় যেন এটা না ভাবে যে ওই রাস্তার মোড়ে ছেলেগুলো বসে বসে আড্ডা মারে, ও দিক দিয়ে যাব না, ও দিক দিয়ে গেলে ওরা বড্ড
উল্টোপাল্টা টিস করে, বরং যেন এটা ভাবে ওই রাস্তা দিয়ে যাব, ও ওখানে তবু ছেলেগুলো বসে থাকে, বিপদে আপদে পড়লে ওরা ওরা খুব সাহায্য করে। প্রতিজ্ঞা কর, এই মানুষ আর অমানুষের যুদ্ধে মানুষ যেন জয়ী হয়। তবে মনে রাখ, অমানুষ চিনে নেওয়া এত সহজ নয়। তবে দানবগুলো যেন ততটাই শাস্তি পায় যতটা কষ্ট তারা সেদিন আমাদের দুগ্গা মাকে দিয়েছিল। এই প্রতিবাদ যেন না থামে।